ষড়যন্ত্র বাদ দিয়ে ভালো হয়ে যান, জামাতকে আহ্বান মির্জা ফখরুলের। জন আকাঙ্ক্ষার অর্থনৈতিক গণতন্ত্রায়নের টার্গেটে বিএনপি, জানালেন আমির খসরু। 5 দেশের আলেমদের নিয়ে ঢাকায় খতমে নবুয়াত মহাসম্মেলন, বাতিলকৃত ইসলামী বিধান ফেরানোর আশ্বাস বিএনপির। ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেবে জামাত। দাড়িপাল্লা ঠেকাতে চলছে কালো টাকার খেলা, বললেন গোলাম পরওয়ার। সনদ গণভোট প্রত্যাখ্যানের পায়তারাকারীদের প্রত্যাখ্যান করবে জনগণ, বলছে এনসিপি। তফসিল ঘোষণার পরই ঢেলে সাজানো হবে মাঠ প্রশাসন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে ব্যাঘাত ঘটানোর শক্তি আওয়ামী লীগের নেই, মন্তব্য প্রেস সচিবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। তার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা রুখতে সবাইকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে ষড়যন্ত্র বাদ দিয়ে জামাতকে ভালো হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পালানোর পর দেশের মানুষের মাঝে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি পূরণই বিএনপির লক্ষ্য। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামায়াতের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, বন্ধ করতে চান। বিএনপির মহাসচিবের অভিযোগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখে। এই 17 তারিখের রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান মির্জা ফখরুল। পুরো পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপর দাদাগিরি বন্ধ করা। এদিকে ভোলার নিজ সংসদীয় আসনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণ যেন ভোট দিতে পারে সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্তকে মেনে নিয়েছে বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়ে যে সংস্কার প্রস্তাব সই করেছে জাতীয় সনদে, সেই সম্পর্কে আপনারা একমত কিনা, তাহলে সিম্পল। কিন্তু এই যে 4টা প্রস্তাব দিয়েছে, কেউ হয়তো 2টায় রাজি, কেউ 3টায় রাজি, এই ধরনের প্রস্তাব পৃথিবীর কোথাও কোনো গণভোটের সময় দেওয়া হয়নি। আমরা অনিচ্ছা সত্ত্বেও এগুলো মেনে নিয়েছি, কারণ অধিকাংশ দল তাইলে হয়তো নির্বাচনে আসবে না। অন্যদিকে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জন্য এই মুহূর্তে দরকার অর্থনৈতিক গণতন্ত্রায়ন। কিছু লোকের হাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষমতা সবকিছু পুঞ্জীভূত হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র করে কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন, সেটা তো হবে। এই জন্য বিএনপির নতুন স্লোগান হচ্ছে তারেক রহমান সাহেবের অর্থনীতিকে গণতন্ত্র।
দেশের উন্নয়নে অর্থনীতিতে সব নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা শেষে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেই আলোকে গণভোট আয়োজনের পরামর্শ দেন রিজভী। দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে হচ্ছে উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ টাকা নিয়ে বসে আছে দেশে নাশকতা সৃষ্টির জন্য। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারাই তৈরি করেছে, এখন আবার সেটা শুরু করেছে। শেখ হাসিনার কাছে মানুষের রক্তের চেয়ে ক্ষমতা বড় ছিল। তখনকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তার কথোপকথনেই তা প্রমাণ হয়েছে। পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে। পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবনহানি হচ্ছে। সেই গাড়ি পোড়ানো, যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি, তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত বিরোধী দলের উপর, বিএনপির উপর। কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো, হয় যুবলীগের লোক তারা, নাহলে ছাত্রলীগের লোক। প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে। গণভোট নিয়ে রাজনীতির মাঠ গরম, অথচ সাধারণ নাগরিকের কাছে গণভোট এখনো এক রহস্যের নাম। গণভোটের পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং কর্মসূচি থাকলেও এ নিয়ে মানুষকে সচেতন করার কাজ হয়েছে সামান্যই। অনেকে তাই জানেন না কেন এবং কোন প্রশ্নে এই গণভোটের মহাযজ্ঞ। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ইনামুল হাবিব। ব্যস্ত এই নগরীর বুকে খেটে খাওয়া মানুষের ছুটে চলা নিরন্তর। জীবনযুদ্ধে টিকে থাকার অসম লড়াইয়ে প্রতিটি দিনই তাদের কাছে এক একটি মহাকাব্য। সফল একটি গণ অভ্যুত্থানের পর জুলাই সনদ প্রশ্নে গণভোট নিয়ে যখন রাজনৈতিক দলগুলো মুখোমুখি, নাগরিকদের একটি বৃহৎ অংশই তখনও গণভোটের মানে বোঝেন না। গণভোট এটা তো মনে করেন যে আমাদের কোনো আইডিয়া নাই। আমরা গণভোট শুনি পেপার পত্রিকায় বা মানুষের মুখে, এটাই, অন্য কোনো কিছু আমরা এটা বিষয় জানি না। গণভোট বলতে নির্বাচনে সকল দলকেই এই ইউনূস সরকার অংশ দেওয়ার দরকার। শুনেছি, কিন্তু জুলাই সনদ কী বিষয় নিয়ে হইতে যাচ্ছে সেটা আমরা শুনি নাই। ওইগুলো কিছু শুনি, সারাদিন ব্যবসায় থাকি তো ওইগুলো তেমন একটা আলোচনা তেমন একটা শুনি না। আমি ভাত খাই কাম করি, নির্বাচন এই সমস্ত কোন দল কি আশায় বিষয়ে কিছু আমি জানি না, বুঝি না। আমরা এখনো সঠিক জানি না আসলে গণভোটটা কি। তবে গণভোটটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট না, বর্তমানে ইম্পর্টেন্ট হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করা। আগে আমরা যেভাবে ভোট দিতাম, যে আমাদের পছন্দের প্রার্থী থাকতো তাকে আমরা ভোট দিতাম। আর গণভোটটা আমি যতটুকু বুঝি যে এখানে হচ্ছে মার্কাকে মানুষ ভোট দিবে, যেমন ধানের শীষ। গণভোট হচ্ছে আমরা এখনো ওটা শুনিনি, মানে আমি তো গৃহিণী। টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়ায় গণভোটের কথা শুনেছেন কেউ কেউ, তবে কেন, কিভাবে, কোন প্রশ্নে এই গণভোট তা জানা নেই তাদের। বলছি গণভোট শুনেছি কিন্তু জানি না কিভাবে হবে, আমরা তো জানি না। এখন কেমনে বলবো কিভাবে হবে, সেটা সরকার জানে, আমরা বাঙালি কিভাবে বলবো না, অতটা ধারণা নাই। কিন্তু আমরা ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখতেছি সবাই এর পক্ষে আছে। গণভোট সম্পর্কে তো বুঝি না আমি এখনো ভালোভাবে। এটা একবার দেখলাম ইউটিউবে যে আপনার একটা রাষ্ট্র শাসন নাকি প্রধানমন্ত্রীর শাসন, এটা নিয়ে নাকি গণভোট। কেন হচ্ছে এটা আমি দেখিনি, বাট এটা আমি দেখছি যে বেশিরভাগ দেখছি গণভোট চাচ্ছে। অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে এত কিছু আমি দেখি নাই। আমি ফেসবুকে যখন ঢুকছি তখন দেখছি যে গণভোট চাচ্ছে এবং সাধারণ মানুষ এটার পক্ষে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করার দায়িত্ব কতটা পালন করবে সেটি বড় প্রশ্ন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আবারও 2014, 18 ও 24 সালের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। দায়রা স্বৈরাচারের মতো পালানোর সুযোগ পাবে না।
খুলনা 0 পয়েন্টে জামাত ইসলামীর ভোটার সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। গোলাম পরওয়ার আরও বলেন, দাড়িপাল্লাকে ঠেকানোর জন্য বস্তা ভরা কালো টাকার খেলা চলছে। টাকা দিয়ে ভোট না কিনে মসজিদ মাদ্রাসায় দান করতে বললেন তিনি। খুলনা 5 আসনের দাড়িপাল্লার প্রার্থী গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। গেল বছরগুলোর মতো নির্বাচন হলে দুর্ভোগ নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে, তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কি দেবার পালাবার পথ পাবেন না। জুলাই পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর অনৈক্য দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় অন্তরায় বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সনদ নিয়ে গণভোট যারা প্রত্যাখ্যানের পায়তারা করবে, জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করবে। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। সম্মানিত নেতাকর্মীবৃন্দ, রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় তরুণ কৃষি উদ্যোক্তা, জাতীয় অর্থনীতির নতুন শক্তি, টেকসই কৃষি উদ্ভাবনী ও সবুজ ভবিষ্যতের পথে তরুণদের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন। এ সময় তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় গোজামিলের অভিযোগ তোলেন। সনদ নিয়ে কয়েকটি দলের অবস্থানের সমালোচনা করেন আখতার। জুলাই সনদের বিষয় নিয়ে অনেকগুলো দল যে ধোঁয়াশার জায়গা তৈরি করছেন, সেটাকে আমরা সন্দেহের চোখে দেখি। কিন্তু ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। তারা সে ক্যাম্পেইন থেকে তারা সরে আসতে তারা বাধ্য হয়েছেন। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন, সেই ধরনের কোনো মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতি এখনো ঔপনিবেশিক ধারা থেকে বের হতে পারেনি। আর দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জনগণের টাকায় ভর্তুকি দিয়ে তৈরি করা সার পার্শ্ববর্তী দেশে পাচার হয়, অথচ দেশের কৃষকরা সার পায় না। এই লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানান তারা। পার্লামেন্টে আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এই রাষ্ট্র কাঠামোতে, এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে, কত রকমের বাধা আছে, কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী না করার পিছনে কত রকমের বাধা কাজ করে, এগুলো সব কিছু আমরা বলে দিতে চাই। আওয়ামী লীগ আমলেই কৃষি যন্ত্রপাতি বিতরণের জন্য, বিনামূল্যে বিতরণের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং তার মধ্য থেকে প্রায় 4,500 ট্রাক্টর কিনা হয়েছে। তার মধ্যে একটা ট্রাক্টরও কৃষকদের কাছে পৌঁছায় নেই। আগামীতে জাতীয় সংসদে আধিপত্যবাদ এবং লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে এনসিপি ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা। বাংলাদেশের যে কৃষি সম্প্রসারণ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পরই নির্বাচনের জন্য লটারির মাধ্যমে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হবে। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে তিনি কথা বলেন। নির্বাচনের 9 দিনের জন্য বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের 3 দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর 30,000 সদস্য এখন মাঠে আছে। নির্বাচনের সময় প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000 প্লাস, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000-এর মতো আমাদের পুলিশ থাকবে, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে,
প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাক থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো, প্লাস আমরা এবার বডি ক্যাম কিনে দিচ্ছি পুলিশের। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে নেই। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সংসদীয় আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন শঙ্কা ছিল সর্বত্র। অনেকেই ধারণা করছিলেন শত শত প্রত্যাশী প্রার্থী সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানাবেন, বিক্ষোভ করবেন, এমনকি দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষও বাধতে পারে। কিন্তু এক দুটি ক্ষুদ্র ঘটনার বাইরে পুরো ঘোষণা প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে শান্তিপূর্ণ ছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তাদের বিশাল তৃণমূল নেটওয়ার্ক আছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করতে সক্ষম, কিন্তু গত কয়েকদিনের ঘটনার প্রবাহ প্রমাণ করেছে তাদের বাস্তব মাঠ সংগঠনের ক্ষমতা অত্যন্ত সীমিত। দলটি এখন মূলত ভাড়াটে কিছু টোকাই শ্রেণীর সমস্যা সৃষ্টিকারীর উপর নির্ভরশীল, যারা পরিত্যক্ত বাসে আগুন ধরানো, 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করতে পারে। ফলে দলটি কার্যত ফেসবুক নির্ভর এক প্রতিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে, যার মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নেই। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, ভবিষ্যতে যারাই সরকার কিংবা বিরোধী দলে যাবে সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ ওয়ারী থানার ৩৪ নম্বর ওয়ার্ড আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। বলেন, গণতন্ত্রকামী দল একসাথে থাকলে বহিঃশত্রু হামলা করতে পারবে না। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয়নি উল্লেখ করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। অন্য কোনো দেশেরও দাস না, কোনো দলেরও দাস না, কোনো ব্যক্তিরও দাস না। এই দেশের প্রত্যেকটি নাগরিক তারা সমান অধিকার নিয়ে বসবাস করবে, সমান মর্যাদা নিয়ে বসবাস করবে, এবং এটাই হচ্ছে এই কারণেই বাংলাদেশটা প্রতিষ্ঠা হয়েছিল। যারাই নির্বাচিত হবে তারা সরকার পরিচালনা করবে, যারা বিরোধী দলে থাকবে তারা বিরোধী দলে থাকবে, কিন্তু আমরা পাশাপাশি সহ অবস্থান করে আমরা একসাথে বসবাস করতে চাই। আমরা বাংলাদেশকে একটা শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে কোনো বহির্শত্রু বাইরের দেশের কোনো দেশ এসে আমাদের উপরে ছড়ি পুরাতে না পারে, সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই। রংপুরে ব্যবসায়ী আশরাফুল হককে ২৬ টুকরা করে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ও তার বান্ধবী শামীমা আক্তার ওরফে কোহিনুরকে গ্রেফতার করেছে ডিবি ও র্যাব। ওই দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে খুনের উদ্দেশ্য নিয়ে দু রকমের তথ্য জানাচ্ছে র্যাব ডিবি। ডিবি বলছে ত্রিভুজ প্রেমের বলি আশরাফুল, আর র্যাব জানায় ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের উদ্দেশ্য ছিল খুনিদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার করা হয় নীল রঙের দুটি ড্রাম। ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট সহায়তা জানা যায় টুকরোগুলো রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের। খুনের ঘটনায় শুক্রবার রাতে দাউদকান্দি থেকে ডিবি গ্রেফতার করে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলামকে। সেই রাতেই র্যাব কুমিল্লা থেকে গ্রেফতার করে জরেজের বান্ধবী শামীমা আক্তার ওরফে কোহিনুরকে। সংস্থা দুটির দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হাতুড়ি, দড়ি, স্কচ টেপও জব্দ করেছেন তারা। এছাড়া ভিকটিমের রক্তমাখা জামাকাপড়ও উদ্ধার করে সংস্থা দুটি। র্যাব জানায়, ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই রংপুর থেকে ঢাকার শনিরাখড়ায় আশরাফুলকে নিয়ে আসে জরেজ। ধারণ করা হয় শামীমার সাথে আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে।
শামীমা মালটার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। ডিবি বলছে জরেজ ও শামীমা স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় শনির আখড়ায়। এ সময় আশরাফুলের অনৈতিক চাওয়া নিয়ে তার সাথে দ্বন্দ্ব হয় জরেজের। যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী, আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে। যখন বাসার ভিতরে এসে জানতে পারছে যে তার বন্ধু শহীদুল তার উপর আসক্ত হয়ে গেছে, তার প্রতি আসক্ত হয়ে গেছে, তখন এ একটু অভিমানে চলে গেছে। বলছে যে আমি 3 বছর হলো, আমি যে কথাটা বললাম যে 3 বছর হলো এই মেয়ের সঙ্গে সম্পর্ক আমার, তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো, সে তোমাকে বড় ভাই বলে সম্বোধন করে, এটাই আমি জানি, এখন তুমি তার সঙ্গে শারীরিকভাবে করতে চাচ্ছ এটা কেন? এই অভিমানে জারেজুল কিন্তু বের হয়ে গেছে। এছাড়া জরেজের নেশা করার বিষয় নিয়েও দু রকমের তথ্য দিয়েছে র্যাব, ডিবি। আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। না, আমরা এরকম কিছু পাইনি, মাদকের কোনো সংশ্লিষ্টতা বা ওখানে যে সমস্ত ইয়াবা খেলে আপনি জানেন যে কিছু আলামত থাকবে, ওরকম কিছু পাওয়া যায়নি। আশরাফুলকে হত্যা থেকে শুরু করে 2টি নীল ড্রামে করে লাশ গুম এবং ঘাতকদের আত্মগোপনে চলে যাওয়ার পেছনে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে সরকার সব ধরনের সমস্যার সমাধান করতে পারত। শনিবার রাজধানীর বিগ অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, অনেকেই বলেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকার নয়, এটা একটা পরিষদ। তাহলে উদ্দেশ্য? মাহফুজ আলম বলেন, সব রাজনৈতিক দলের সমর্থনেই তো এই সরকার গঠন হয়েছিল। উপদেষ্টা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো দল স্ববিরোধী কাজ করছে। গোলটেবিল আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা রয়েছে। আলোচনায় অংশ নেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা। আমি কোন রাজনৈতিক বিশেষ কোনো দলের কথা বলবো না, সব দল মিলিয়ে এই দায়িত্ব কি শুধুমাত্র যে অর্থে আজকে একজন রাজনৈতিক নেতা বললেন যে এটা একটা পরিষদ, এটা কোনো সরকার না, এটা একটা পরিষদ। এই পরিষদ অথবা পারিষদ যদি সঠিক অর্থে বলি এদের উপরেই ছিল। রাজনৈতিক দলগুলোই যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস 1-2 দিনের মধ্যে সমাধান করা যেত। রাজধানীর হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যা চেষ্টা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে শনিবার বেলা 2:30টার দিকে রাজধানীর রামপুরা উলনের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গত 23 জুন হত্যা চেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রিয়া মনি। ওই মামলায় আহসান হাবিব সেলিম নামে আরেকজনকেও আসামি করা হয়েছে। গত 12 নভেম্বর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিএমএম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে নানা ষড়যন্ত্র করছে। বলেন, আওয়ামী লীগের টার্গেট বিএনপিকে ঠেকানো, প্রয়োজনে তারা পাকিস্তান ও জামায়াতের সাথে হাত মিলাবে, তাও বিএনপিকে ঠেকাতে পারবে না। বিকালে নাটোর সদরের ছাতনি ইউনিয়নের পণ্ডিত গ্রাম সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, দেশপ্রেম এবং জাতীয়তাবোধ জাগ্রত করে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে রেইনবো নেশন এবং ইনক্লুসিভ সোসাইটি ও পজিটিভ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব উপলক্ষে হালুয়াঘাট ওয়ান গালা 2025-এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শাটডাউন কিংবা লকডাউন দিয়ে কোনো ফায়দা লাভ হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু বলেছেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী থাকে, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে, তারা নির্বাচন চায়, ভোট দিতে চায়। শনিবার সকালে রাড়ীখাল, কবুতরখোলা ও ভাগ্যকুলে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ লেস্টার সিটি ফুটবল ক্লাবের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। দেশের মানুষের সাথে নতুন আবেগে ফুটবলকে সংযুক্ত করা এই খেলোয়াড় গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশ নেবেন। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসাথে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সাথে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম ও হেড অব ব্র্যান্ড আশরাফুল বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের হিমছড়িতে উদ্বোধন হলো গোল্ড স্যান্ডস গ্রুপের বহুল প্রতীক্ষিত 4 তারকা মানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস। পাহাড় আর সমুদ্রের ব্যতিক্রমী মেলবন্ধনে গড়া দক্ষিণ এশিয়ার অন্যতম এই হোটেলটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত হোটেল চেইন বেস্ট ওয়েস্টার্ন। সকাল 9টা থেকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পরে র্যালি, ফিতাকাটা, ঘোড়ার গাড়ি প্রমোশন, মেরিল ড্রাইভে লাইটিং, সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্ট সহ নানা বর্ণিল আয়োজন চলে সারাদিন। ছিল পুল সাইড ডিনার, মিউজিক্যাল বারবিকিউ নাইট এবং সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ড স্যান্ডস গ্রুপের সিইও শাহাদাত হোসেন বাহার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিনোদন জগতের তারকাদের মিলন মেলা ঘটে, যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক উমর সানি, অভিনেত্রী দীপা খন্দকার, নীলাঞ্জনা নীলা, কণ্ঠশিল্পী বাঁধন সরকার, পূজা সহ অনেকেই। গাইবান্ধা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি সুলতান খন্দকার মনি। মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দল। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্যাসিস্টরা বিদেশে বসে টাকা দিয়ে দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শনিবার সখীপুর থানা ইসলামিয়া হাই স্কুল মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতার খুলনা বিভাগের অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে। শনিবার সকালে নগরীর তাজবিদুল কোরআন হিফজ মাদ্রাসায় অডিশন হয়। খুলনা থেকে চূড়ান্ত 30-এ ইয়েস কার্ড পেয়েছে 2 জন এবং ঢাকায় বাছাই পর্বের জন্য 5 জনকে নির্বাচিত করা হয়েছে। খুলনা অডিশনে বিচারক প্যানেলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নাজির মাহমুদ ও বিখ্যাত কারি আতাউল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাজবিদুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শারাফাত হুসাইন। থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার শক্তি আর পল সংবাদ সম্মেলনের মাধ্যমে অনির্ণীত রোগে ভোগা রোগীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এক জোরালো সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, অনেক রোগী বারবার চিকিৎসা গ্রহণ করেও স্পষ্ট বা সঠিক রোগ নির্ণয় করতে পারছেন না। ফলে দীর্ঘমেয়াদী কষ্ট, আর্থিক চাপ ও মানসিক অস্থিরতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নীলাঞ্জন সেন। উপস্থিত ছিলেন ব্যাংকক হাসপাতাল গ্রুপের দক্ষিণ এশিয়া ও আফ্রিকা অঞ্চলের আন্তর্জাতিক বিপণন বিভাগের ওয়াসিনুল আলম সহ লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা কলেজে আয়োজিত হলো ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা। ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ওয়ারিয়র্স এর উদ্যোগে শনিবার সকাল 11টা থেকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনডিপির সাবেক পরিচালক এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। বিশেষ অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস। ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক 1992 সালের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। স্বেচ্ছায় করব রক্তদান, হাসবে রোগী, বাঁচবে প্রাণ স্লোগানকে ধারণ করে আমরা মানব সেবায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে লোগো উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের কনফারেন্স রুমে প্রধান অতিথি ছিলেন শেকড় সন্ধানী লেখক, সাহিত্যিক ও গবেষক ফখরুল হাসান। নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নরসিংদী জনপ্রিয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হোসেন মামুন। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 2 দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে। অংশ নেয় প্রায় 8000 শিক্ষার্থী। নতুন শিক্ষা জীবনের সূচনাকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দমুখর ও প্রাণবন্ত এক আবহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বকশীবাজার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধব চন্দ্র সরকার। সঞ্চালনায় ছিলেন আয়ুব আলী হাওলাদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ষড়যন্ত্র বাদ দিয়ে ভালো হয়ে যান, জামাতকে আহ্বান মির্জা ফখরুলের। জন আকাঙ্ক্ষার অর্থনৈতিক গণতন্ত্রায়নের টার্গেটে বিএনপি, জানালেন আমির খসরু। 5 দেশের আলেমদের নিয়ে ঢাকায় খতমে নবুয়াত মহাসম্মেলন। বাতিলকৃত ইসলামী বিধান ফেরানোর আশ্বাস বিএনপির, ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেবে জামাত। দাঁড়িপাল্লা ঠেকাতে চলছে কালো টাকার খেলা, বললেন গোলাম পারওয়ার। সনদ গণভোট প্রত্যাখ্যান পায়তারাকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে বলছে এনসিপি। তফসিল ঘোষণার পরই ঢেলে সাজানো হবে মাঠ প্রশাসন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে ব্যাঘাত ঘটানোর শক্তি আওয়ামী লীগের নেই, মন্তব্য প্রেস সচিবের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।